দেখুন, আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে। বাংলাদেশের যে রিয়েলিটি সেটা বাংলাদেশেরই রিয়েলিটি, আমাদের রাষ্ট্রীয়ভাবে সেটা খুব কিছু করার নেই। বাংলাদেশে যে সরকারই থাক, সেটা আমাদের মনপসন্দ সরকার হোক বা ভীষণ অপছন্দের সরকার হোক, আমাদের তার সাথেই সম্পর্ক গড়তে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। এটা হচ্ছে একদম স্পষ্ট বুঝে নেওয়ার জায়গা। এবং আমি খুব আশাবাদী যে এটা হবে। তার কারণ হচ্ছে যে ধরুন মালদ্বীপের কথা আমরা বলছিলাম, যে মালদ্বীপেও কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে একটি রাজনৈতিক দল তারা ক্ষমতায় এসছে, এবং তার সাথেও ইন্ডিয়ার নানাবিধ টেনশন আমরা দেখলাম। ইন্ডিয়ান দক্ষিণপন্থীদের পক্ষ থেকে খুব বলা হলো যে কেউ আর মালদ্বীপে বেড়াতে যাবেন না, সবাই লাক্ষাদ্বীপে বেড়াতে যান, ইত্যাদি ইত্যাদি। তারপরে কিন্তু এখন মোটামুটি সম্পর্ক বেশ স্বাভাবিক হচ্ছে। শ্রীলঙ্কার দিকে যদি আপনি দেখেন, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টি জেভিপি তারা ক্ষমতায় এসেছে, তারা কিন্তু হিস্টোরিক্যালি তারা কিন্তু অ্যান্টি ইন্ডিয়া রাজনীতি করে এসছে, আপনারা জানেন। কিন্তু অনুরা কুমারা দিসানায়কে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর কিন্তু তিনি রিসেন্টলি ইন্ডিয়া সফর করলেন এবং একটা ভালো সম্পর্ক গড়ে ওঠার দিকে যাচ্ছে। কাজেই বা আমরা আশা করতে পারি অ্যাটলিস্ট যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তো ভারতেরও আর কি তেমনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্কের যদি কোনো শীতলতা তৈরি হয়, সেই শীতলতাকে উষ্ণতায় বদলে দেওয়া খুব প্রয়োজন। এবং বিক্রম মিস্ত্রি যে রিসেন্টলি যে সফর করলেন, আমার কাছে সেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে। কারণ উনি খুব স্পষ্ট করেই বলেছেন যে আমাদের সম্পর্কে, ভারত বাংলাদেশ সম্পর্কে কিছু মেঘ জমেছে, সেই মেঘগুলোকে করতে হবে। এবং আমি এটাই আশা করতে পারি যে বাংলাদেশের দিক থেকেও রাষ্ট্রীয় খুব উচ্চ পদাধিকারীরা যেই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন সেগুলো করবেন না, এবং ইন্ডিয়ান স্টেটও নিশ্চয়ই আরো ভাবনা চিন্তা করবে যে কিরকম ভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করা যায়, এবং বাংলাদেশের বাস্তবতাটাকে মেনে নিয়ে পোস্ট হাসিনা বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সমতার ভিত্তিতে, আই রিপিট, সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আমাদের সমতার ভিত্তিতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই হবে। এটা ভারতের জন্যও ভালো, বাংলাদেশের জন্যও ভালো। প্রতিবেশীদের সম্পর্কে ভারতের নীতি, আমি মনে করি যে বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের যে নীতি, একজন ভারতবাসী হিসেবে আমি মনে করি সেক্ষেত্রে রিথিঙ্ক করবার প্রয়োজন অবশ্যই আছে। এবং ভারত এই অঞ্চলের ন্যাচারাল লিডার, ভারত এই অঞ্চলের স্বাভাবিক নেতা, তার যা শক্তি, তার যা গণতান্ত্রিক ঐতিহ্য, সব মিলিয়েই কিন্তু ভারত এই অঞ্চলের স্বাভাবিক নেতা। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দেশে, আমাদের প্রতিবেশী দেশে ভারত বিরোধিতা বাড়ছে। কেন বাড়ছে সেটা নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা কিনা, এই নিয়ে অবশ্যই আলোচনার অবকাশ রয়েছে। আজকে সেই নিয়ে বিষয়ে কথা বলার সুযোগ নেই, কিন্তু এবং সেটা আমাদের ভারতের যারা মানুষজন, যারা সিরিয়াসলি চান যে তাদের দেশ এই অঞ্চলের ন্যাচারাল লিডার হয়ে উঠুক, তাদের অবশ্যই ভাবার দরকার আছে। কিন্তু যেটা আমি বলতে চাই যে ভারত কিন্তু এই অঞ্চলের দেশগুলির ন্যাচারাল লিডার ছিল, বা তার সঙ্গে এই অঞ্চলের দেশগুলির সুসম্পর্ক ছিল, সেটা গত কয়েক বছরে সেটা অনেকটা ধসে গিয়েছে। এবং এই অঞ্চলের দেশগুলির মানুষের মধ্যে ভারত সম্পর্কে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। এইটা নিরাময় করতেই হবে, তার কারণ দীর্ঘস্থায়ী বিরোধিতা কিন্তু আমাদেরকে কোথাও আসলে পৌঁছে দেবে না। আমার যেটা মনে হয় যে ভারত এবং বাংলাদেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের কিন্তু একটা ঐতিহাসিকতা আছে। এবং 1971-এর মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান সরকার সেই সময় প্রথমে কিন্তু এই আপনাদের যে মুজিবনগর সরকারকে স্বীকৃতি দিতে খানিকটা দেরি করছিল, কিন্তু ভারতীয় জনগণের পক্ষ থেকেই দাবি তোলা হয় সরকারকে স্বীকৃতি দিতে হবে। তো কাজেই এবং এবং সে সময় প্রচুর পূর্ব বাংলার উদ্বাস্তু তারা এখানে আসেন, এইখানকার মানুষের কাছে তারা আশ্রয় পান ইত্যাদি। তো এখনো ঠিক সেই কাজটাই করতে হবে, আসলে জনগণের সঙ্গে জনগণের, পিপল টু পিপল সম্পর্ক গড়ে তুলতে হবে। এবং সেটা করার ক্ষেত্রে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মনে হয় যে যদি
এক ধরনের সলিডারিটি ফোরাম গোছের সংগঠন তৈরি করা যায়, যে একে অপরকে জানা, ভারতের বাস্তবতাটা আমরা শেয়ার করলাম, আপনারা বাংলাদেশের বাস্তবতাটা শেয়ার করলেন, এবং এই সলিডারিটি ফোরামে সাংবাদিকরাও থাকলেন যারা আসলে ফ্যাক্ট চেক করলেন, যে সমস্ত অপতথ্যগুলি ছড়ানো হচ্ছে সেই অপতথ্যগুলিকে আমরা ডিবাঙ্ক করলাম যৌথভাবে, ঐক্যবদ্ধভাবে। আমার মনে হয় যে এগুলোর মাধ্যমেই আসলে আমরা একটা কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারি। এবং তার সঙ্গে যেটা আমার খুব মনে হচ্ছে যে আসলে প্রতিবেশীকে না চেনার একটা ব্যাপার রয়েছে। আমরা যদি একটা নো ইয়োর নেইবার ক্যাম্পেইন তৈরি করতে পারি, যে তুমি তোমার পড়শিকে চেনো, তোমার পাশের দেশের মানুষগুলোকে তুমি চেনো, নো ইয়োর নেইবার, তারা কি করেন, তারা কি খান, তাদের ভালো লাগা খারাপ লাগা ইত্যাদি, এই ব্যাপারগুলো যদি আমরা একে অন্যের মধ্যে আমরা একটু সঞ্চারিত করতে পারি, তাহলে বোধহয় খুব ভালো হয় কিনা। তো সেই রকম কিন্তু একটা উদ্যোগ এখানে শুরু হয়েছে, দুটো উদ্যোগ ইনফ্যাক্ট। একটা উদ্যোগ আমি এবং আমার বন্ধু, আমার সহকর্মী সাংবাদিক অর্ক দেব, আমরা দুজনে মিলে ডিকোড বাংলাদেশ নামে একটা উদ্যোগ শুরু করেছি। এই ডিকোড বাংলাদেশে আমরা বলছি যে আমরা এখানে আলোচনা করব বাংলাদেশের আজকাল পরশু নিয়ে, বাংলাদেশ নিয়ে যে আওয়ামী ন্যারেটিভ রয়েছে, সেই আওয়ামী ন্যারেটিভের বাইরেও যে অন্য ন্যারেটিভ রয়েছে, আমরা সেটাকে বোঝার চেষ্টা করব, মুক্তিযুদ্ধের বামপন্থী ধারাকে বোঝার চেষ্টা করব, এবং আমরা বুঝতে চেষ্টা করব যে বাংলাদেশের প্রাত্যহিকতাকে। আমরা ডিকোড বাংলাদেশ এই উদ্যোগ শুরু করেছি এবং এটা আমরা চালিয়ে যাব। একই সঙ্গে শান্তি সেতু নামে একটি ওয়েবসাইটের কাজ আমরা করছি, যার মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় কবির সুমন তিনি আছেন, আরো অন্যান্য বেশ কিছু মানুষজন রয়েছেন, বাংলাদেশেরও বেশ কিছু অ্যাক্টিভিস্ট জার্নালিস্ট তারা রয়েছেন। এই শান্তি সেতুর মাধ্যমে আমরা আসলে চাইছি দুটো দেশের মধ্যে একটা সেতু নির্মাণ করতে, একটা ব্রিজ গড়ে তুলতে। এই যে কলকাতায় বলা হচ্ছে যে বাংলাদেশিরা এলে তাদেরকে ট্রিটমেন্ট করবেন না, এই ধরনের যে কথাবার্তা যখন চলছে, আমরা চাইছি এই যে ঘৃণার বাস্তুতন্ত্র, এই ঘৃণার বাস্তুতন্ত্রের উল্টো দিকে একটা সংহতি এবং ভালোবাসার বাস্তুতন্ত্র গড়ে তুলতে। এবং আমি ভীষণভাবে বিশ্বাস করি আলটিমেটলি ঘৃণা জিতবে না, আলটিমেটলি ভালোবাসা এবং সংহতি জিতবে। রাষ্ট্র দুটো যা করার করুক, আমরা দুদেশের জনগণ আমরা একে অন্যের হাত ছাড়বো না, আরো শক্ত করে ধরবো।